ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। নিশ্চয়ই তোমরা থাম্বনেলে লক্ষ্য করেছো যে এই ভিডিওতে আলোচনা করা হবে ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্য, তার মধ্যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের আলোচনা করা হবে। তাহলে এই যে বৈশিষ্ট্য কি বা দর্শনের বৈশিষ্ট্য কি, এটা জানার আগে আমি তোমাদের বলে রাখি। দেখো, আমি যেমন একটা মানুষ প্রজাতির মধ্যে পড়ি, তাহলে আমার কি আছে? অবশ্যই বৈশিষ্ট্য আছে। কি না, আমার গলার কণ্ঠস্বরটা পুরুষদের মতো, আমার হাত পায়ের গঠনগুলো পুরুষদের মতো, আমার দাড়ি গোপ আছে। এগুলো এই যে তুমি দেখতে পাচ্ছ যে এটা পুরুষ বা এটা নারী, এই যে বাহ্যিক যে রূপ, এই বাহ্যিক রূপটা দেখে যখন আমরা বুঝতে পারি এটা মানুষ প্রজাতির মধ্যে এটা একটা পুরুষ মানুষ, এইগুলো হচ্ছে পুরুষ মানুষের বৈশিষ্ট্য। অনুরূপ প্রত্যেক সাবজেক্টের কি থাকে? একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। তাহলে সেই বৈশিষ্ট্য অনুসারে ভারতীয় যে দর্শন, সেই ভারতীয় দর্শনেরও কি থাকবে? বিশেষ বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য থাকবে। আর এই বৈশিষ্ট্যগুলো আমাদের অবশ্যই জানা দরকার, কেননা আমরা যে দর্শন পড়ব, দর্শন আমরা কেন পড়ব, সেই প্রশ্নের উত্তর এই বৈশিষ্ট্যের মধ্যে লুপ্ত আছে। তাহলে চলো আমরা দেখে নেব যে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যের মধ্যে কি কি উল্লেখ করা আছে। যদি তোমাদের এই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য এর নোটটি প্রয়োজন হয়, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে www.ispgurukul.com, সেখান থেকে গিয়েও তোমরা পুরো বৈশিষ্ট্য, ভূমিকা, ভারতীয় দর্শনের স্বরূপ, তার প্রাসঙ্গিক কিছু এমসিকিউ, তার প্রাসঙ্গিক কিছু এসএকিউ এবং ছোট প্রশ্ন তোমরা পাবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা চলে এসেছি আইএসপি সেই ওয়েবসাইট, এবং সেই ওয়েবসাইট থেকে তোমাদেরকে ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে পড়ানো হবে সেই সাইট থেকে। আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে যে দর্শনের স্বরূপ যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যেই পড়ে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ভিউ। আমরা এখান থেকেই পুরো পড়বো। আর এই সাইটটা একটু আগে আমি বললাম, যদি তোমাদের মনে হয় যে ডিটেলস পড়বো, তার এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সব কিছু বইয়ের মতো করে আমরা জানতে চাই, তাহলে অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করে তোমরা সেখান থেকে জানতে পারবে। আমি আপাতত এই সাইট, যেটা আমাদের আইএসপি গ্রুপের যে সাইট, সেই সাইট থেকেই পুরো ভারতীয় দর্শনের যে সাধারণ বৈশিষ্ট্যের যে নোট এবং বৈশিষ্ট্যের যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো আমরা এখানে বুঝবো এবং পড়বো এবং সুন্দরভাবে সেই জিনিসটাকে আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে প্রথমেই চলে এসেছি। দেখো, এখানে আমি এগুলো আর আমার বলার দরকার নেই, ঠিক আছে? এগুলো ছিল ভূমিকা। তোমরা চাইলে তোমাদের মতো করে পড়ার জন্য তোমরা চলে যাবে ওয়েবসাইটে। এই হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, যেই নোটটা সবসময় আমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় দর্শন বলতে কি বোঝো? ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে উত্তর কি বলছে? ভারতীয় দর্শন বলতে প্রাচীন, নবীন, হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক প্রভৃতি সমস্ত প্রকার দর্শনকেই বোঝায়। তাহলে এখান থেকে আমরা প্রথম লাইনটাই যেটা বুঝলাম, কি বুঝলাম? যে ভারতীয় দর্শন শুধুমাত্র হিন্দুদের দর্শন নয়, ভারতীয় দর্শন শুধুমাত্র ইসলামদের নয়, ভারতীয় দর্শন শুধুমাত্র আস্তিকদের নয়, ভারতীয় দর্শন শুধুমাত্র নাস্তিকদের নয়। আমি অনেককে বলতে শুনেছি যে দর্শন নাকি যেহেতু বেদ থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ দর্শনের সমস্ত আলোচনা, অর্থাৎ ভারতীয় দর্শনের বেশিরভাগ আলোচনা বেদের যে অংশ আছে, উপনিষদ অংশ, সেই উপনিষদ অংশ থেকে নাকি কি হয়? বিস্তারিত তুলে ধরা হয়। তাই অনেকেই মনে করে যেহেতু উপনিষদ অংশেরই আলোচনা ভারতীয় দর্শন, তাই এই সাবজেক্টটি সম্পূর্ণরূপে হিন্দুদের দর্শন। আমি বলে রাখবো তাদের উদ্দেশ্যে সম্পূর্ণ একটা ভুল ধারণা। দর্শন মানেই শুধুমাত্র হিন্দুদের নয়, কারণ দর্শন শুধুমাত্র নাস্তিকদের নয়, দর্শন শুধুমাত্র ইসলামদের নয়, আস্তিকদের নয়। দর্শন হচ্ছে যারা ভারতে বসবাস করে, সে ভারতীয় সকল প্রকার যে সমস্ত ঋষি বা জ্ঞানী যে সমস্ত ব্যক্তিরা আছেন, তাদের সেই মুখনিসৃত বাণী, তাদের সেই বক্তব্যই হচ্ছে ভারতীয় দর্শন। ঠিক আছে? দেখো তাহলে আবার কি বলছে, যে ভারতীয় দর্শন বলতে প্রাচীন, নবীন অর্থাৎ পুরনো যেটা আছে সেটাকেও বোঝানো হয়, নবীন যেটা নতুন সেটাকেও বোঝানো হয়, যারা হিন্দু তাদেরকে বোঝানো হয়, যারা অহিন্দু তাদেরকে বোঝানো হয়, যারা আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকেও মেনে নেওয়া হয়, যারা নাস্তিক তাদেরও বক্তব্যগুলোকে গ্রহণ করা হয়। প্রভৃতি সমস্ত প্রকার দর্শনকে বোঝায়। কেউ কেউ মনে করেন ভারতীয় দর্শন বলতে কেবলমাত্র হিন্দু দর্শনকে বোঝানো হয়েছে, কিন্তু একথা সত্য নয়। এখানে হিন্দু কথাটি কোনো ধর্মকে না বুঝিয়ে ভৌগোলিক অর্থে ব্যবহৃত হয়েছে। তৎকালীন হিন্দু বলতে সিন্ধু নদের নিকটবর্তী বাসিন্দাদের বোঝানো হতো। তাই ভারতীয় দর্শন বলতে কেবলমাত্র হিন্দু দর্শনকে না বুঝিয়ে সমস্ত প্রকার ভারতীয় চিন্তনশীল বর্গের দর্শনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা একটু কি বুঝলাম? অ্যাকচুয়ালি হিন্দু কথাটা কোথা থেকে এসছে? তাহলে হিন্দুর সঙ্গে বা সনাতনীর সঙ্গে এই দর্শনের আংশিক সম্পর্ক থাকলেও সম্পূর্ণরূপে ভারতীয় দর্শন মানে শুধুমাত্র হিন্দুদের দর্শন নয়, এটাও কিন্তু একটা এই ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যেরই একটা অঙ্গ। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য পড়তে গেলে আমাদেরকে অবশ্যই এখানে কি জানা দরকার? তাদের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়গুলো জানা দরকার। যদিও এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও বানানো আছে, যদি এই ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলি কি কি, আস্তিক নাস্তিকদের মধ্যে কে ঈশ্বরে বিশ্বাসী, কে ঈশ্বরে বিশ্বাসী নয়,
এবং কে চরমপন্থী কে নরমপন্থী তাদের প্রতিষ্ঠাতা এই সমস্ত যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে এখানে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু সম্প্রদায়গুলো কিন্তু পড়ে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। তাহলে ভারতীয় দর্শনের সম্প্রদায়ের মধ্যে থাকছে আস্তিক এবং নাস্তিক। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত হচ্ছে আস্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। চারবাক, বৌদ্ধ এবং জৈন হচ্ছে নাস্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এক কথায় নাস্তিক দর্শন বলা হবে, আস্তিক দর্শন বলা হবে। এই আস্তিক এবং নাস্তিক কথাটা ঈশ্বর প্রসঙ্গে আসেনি, এখানে আসছে বেদ প্রসঙ্গে। যারা বেদকে মানে তারা হচ্ছে আস্তিক, যারা বেদকে মানে না তারা হচ্ছে নাস্তিক। তাহলে বেদকে কেন্দ্র করে, অর্থাৎ বেদ মানে এখানে সম্পূর্ণ বেদ বলিনি, কিন্তু বেদের যে অংশ আছে, বেদের যে 4টে অংশ আছে মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, সেই উপনিষদ অংশকে কেন্দ্র করে, অর্থাৎ সেখানে যা কিছু বলা আছে সেই যুক্তিসম্মত কথাগুলো যারা মানে তারা হচ্ছে আস্তিক, আর যারা মানে না তারা হচ্ছে নাস্তিক। তাহলে এটাও একটা ভারতীয় দর্শনের কিন্তু সম্প্রদায় একটা কিন্তু বৈশিষ্ট্য। একটু আগে যে ছকটা আমি বললাম সেই ছকটা এখানে সুন্দর করে কি আছে, লিখিতভাবে বলা আছে। তাহলে এটা আর ব্যাখ্যা করা দরকার নেই, অর্থাৎ আস্তিক নাস্তিকদের মধ্যে কে আছে এই কথাগুলো কিন্তু এখানে বলা হয়েছে। আমাদের এই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য অনুসারে প্রথমেই আমাদের কি থাকবে, পয়েন্ট করা আছে ব্যবহারিক প্রয়োজন থেকে সমস্ত ভারতীয় দর্শনের উৎপত্তি। আমরা আমাদের জীবনে যে সমস্ত ব্যবহারিক শব্দগুলো ব্যবহার করি সেখান থেকেও ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য জানা যায়। যেমন দর্শন চর্চার লক্ষ্য ছিল যথার্থ জ্ঞান লাভ করা এবং সর্বোৎকৃষ্টভাবে জীবনযাপন করা। কেবলমাত্র বৈদিক জিজ্ঞাসা পরিতৃপ্তি করাই দর্শনের লক্ষ্য ছিল না। তাহলে আমরা কি দেখলাম, শুধুমাত্র বেদে যা কিছু বলা আছে সেইগুলো নিয়ে আলোচনা করবে, বেদে যেগুলো বলা আছে সেইগুলো নিয়ে মানুষ পর্যবেক্ষণ করবে, পরীক্ষা করবে, এরকম নয়। বেদে যা বলা আছে সেগুলোকেও পর্যবেক্ষণ করা হবে, বেদের বাইরে যেগুলো আছে সেগুলোকেও পর্যালোচনা করা হবে এবং পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং যুক্তিসম্মতগুলো গ্রহণ করা হবে আর বাকিগুলোকে বর্জন করা হবে। অর্থাৎ যে দর্শনের লক্ষ্য ছিল দূরদৃষ্টি অন্তর্দৃষ্টি দ্বারা চালিত হয়ে এক প্রকার জীবনযাপন করা। দূরদৃষ্টি এবং অন্তর্দৃষ্টি, যেটা আমাদের দৃষ্টির বাইরে সেটা নিয়েও আলোচনা করা হবে, যেটা অন্তর্দৃষ্টি অর্থাৎ আমাদের ভিতরে মনের প্রাসঙ্গিক আত্মা, ঈশ্বর, অমরত্ব, স্বর্গ, নরক এগুলো নিয়েও কিন্তু আমাদের আলোচনা করা হয় ভারতীয় দর্শনে। এটা হচ্ছে দর্শনের একটা বৈশিষ্ট্য। আর কি থাকছে, জীবনের জন্য জ্ঞান, জ্ঞানের জন্য জীবন নয়। জৈন দর্শনের এই মতবাদ অন্যান্য সমস্ত ভারতীয় দর্শনের ক্ষেত্রে সমানভাবে সত্য। সুতরাং বলা যেতে পারে ভারতীয় দর্শনের ব্যবহারিক দিকটি অপরিসীম। দ্বিতীয় পয়েন্ট কি থাকছে, ভারতীয় দর্শন হচ্ছে বিচারবাদী। কিবাদী? বিচারবাদী। কারণ এখানে সমস্ত কিছু বিষয়কে কি করা হয়, বিচার করা হয়, অর্থাৎ বিনা বিচারে বিনা যুক্তিতে কোনোভাবে তাকে গ্রহণ করা হয় না। কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছুকে সত্য বলা পিছনে তার কি থাকবে, একটা বিচার থাকবে, একটা যুক্তিসম্মত ব্যাপার থাকবে। সেটাকে বলা আছে ভারতীয় দর্শন হচ্ছে বিচারবাদী। কি না, ভারতীয় দর্শন নির্বিচারবাদী নয়, বিচারবাদী। এখানে স্বাধীনতা, যুক্তি ও চিন্তার স্থান আছে। ন্যায়, যোগ প্রভৃতি আস্তিক দর্শন হলেও তাদের মধ্যে স্বাধীন যুক্তি চিন্তার শাসন আছে, স্থান আছে। প্রত্যেকটি ভারতীয় সম্প্রদায় যুক্তি সহকারে বিচার ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের মত প্রতিষ্ঠা করে, অপরের মত খণ্ডন করে থাকে। তাই ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী না বলে বিচারবাদী বলতেই হয়। এক কথা এটা হয়ে গেল একটা বৈশিষ্ট্য। এরপর আসছে ভারতীয় দর্শন দুঃখবাদী নয়, আশাবাদী। অনেকে মনে করে যে ভারতীয় দর্শন মানে হচ্ছে দুঃখের কথা বলে, মোক্ষের কথা বলে, তাই তো, মুক্তির কথা বলা হয়। এখানে সবসময় যেন কিভাবে দুঃখ আছে, দুঃখকে মোচন করা যাবে, কিভাবে জীবনে দুঃখ আছে, কি করে কর্মফল আছে, কি করে পাপ করি, পুনরায় জন্ম, এ সমস্ত কথা না, ভুল ধারণা। ভারতীয় দর্শন মানে শুধু দুঃখবাদী নয়, ভারতীয় দর্শন মানে হচ্ছে আশাবাদী। কেমন, যে যদিও ভারতীয় দর্শনে জগৎ ও জীবনকে দুঃখ বলে মনে করা হয়, তবুও ভারতীয় দর্শনকে দুঃখবাদী না বলে আশাবাদী বলা হয়। কারণ দুঃখই ভারতীয় দর্শনের শেষ কথা নয়, দুঃখের নিবৃত্তির কথাও এখানে বলা হয়েছে। তাই বলা হয় শুরুতে ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলে মনে হলেও পরিণামে তা আশাবাদী। তাহলে এখান থেকে একটা বৈশিষ্ট্য পেলাম যে ভারতীয় দর্শন দুঃখবাদী নয়, কিবাদী, আশাবাদী। ভারতীয় দর্শন কর্মবাদী। এই কর্মবাদী কে না স্বীকার করে? পৃথিবীতে যত রকম দর্শন আছে, যত ধরনের ধর্মগ্রন্থ আছে, সব ক্ষেত্রে কিন্তু কর্মবাদে সবাই বিশ্বাসী। কারণ মানবতার কাজই হচ্ছে কর্মই ধর্ম, অর্থাৎ কর্ম ছাড়া কি নাই, কোনো ধর্ম নাই। কর্ম ছাড়া উন্নতি নাই, কর্ম ছাড়া চরিত্র নাই, কর্ম ছাড়া স্বর্গ নাই, কর্ম ছাড়া তোমার চরিত্রেরও কিন্তু পরিণয় নাই। এখানে কি আছে তাহলে, ভারতীয় দর্শন কর্মবাদী। জড়বাদী চারবাক সম্প্রদায় ছাড়া অন্যান্য সমস্ত ভারতীয় দর্শন কর্মবাদে বিশ্বাসী। কর্মবাদের জন্যই এই জগতের নিয়ম রক্ষিত আছে। তাহলে ভারতীয় দর্শনের আরেকটা বৈশিষ্ট্য হলো কি না, তোমাকে কর্ম করতে কি করা হয়, যুক্তি দেওয়া হয়, তোমাকে কর্ম করতে উৎসাহিত করা হয়। এটা হচ্ছে এর বক্তব্য। কর্মবাদের মূল কথা হলো কর্মের ফল কোনোদিনই বিনষ্ট হয় না। যে যেমন কর্ম করবে তাকে সেরূপ ফল ভোগ করতে হবে, তা ইহজন্মেই হোক আর পরজন্মেই হোক। এই নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। ঋগ্বেদে এই নিয়মকে ঋত বলা হয়েছে। কি বলা হয়েছে? ঋত বলা হয়েছে। ঋত কি? ঋতর বৈশিষ্ট্য কি? ঋত প্রসঙ্গে যে সমস্ত সাধারণত প্রশ্ন এবং উত্তর তা আমাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা নিচে গিয়ে সার্চ করলে জিনিসগুলো দেখতে পাবে। তারপর আছে ভারতীয় দর্শনের জন্মান্তরবাদ।
ভারতীয় দর্শনের জন্মান্তরবাদ কি? কর্মবাদ থেকে অনিবার্যভাবে জন্মান্তরবাদ সৃষ্টি হয়। চার্বাক সম্প্রদায় ছাড়া অন্যান্য সমস্ত সম্প্রদায় জন্মান্তরবাদে বিশ্বাসী। জন্মান্তরবাদ হলো মৃত্যুর পর আত্মার নতুন দেহ ধারণ। তারপর থাকছে লাস্ট 7 নম্বর, ভারতীয় দর্শনের মোক্ষ বা মুক্তি। চার্বাক সম্প্রদায় ছাড়া সমস্ত ভারতীয় সম্প্রদায় মোক্ষ বা মুক্তিকে জীবনের পরম পুরুষার্থ বলে গণ্য করেছেন। অবশ্য মোক্ষের স্বরূপ নিয়ে যদিও ভারতীয় দার্শনিকদের মধ্যে নানান মত ভেদাভেদ আছে। এই ছিল আপাতত আমাদের ভারতীয় দর্শনের যে সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ এই 7টা পয়েন্টকে আমরা যদি পড়ি, সেই 7টা পয়েন্ট পড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ভারতীয় দর্শন বলতে অ্যাকচুয়ালি এক কথায় কি বোঝানো হয়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। আর এইরকম দার্শনিক এবং দর্শনদের মতবাদ বা দর্শনের যে কোনো বিষয়ের যদি অবশ্যই তোমাদের ভিডিও বানাতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সুন্দরভাবে সেই ভিডিও অ্যানালাইসিস করে তোমাদের জন্য ইউটিউবে আপলোড করব। এরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান কাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।